গ্রামের সেই প্রান্তে যেখানে কাঁচা মাটির মেঠো পথ জঙ্গলের সাথে মিশেছিল, সেখানে একটি কুঁড়ে ঘরে সালিম নামের এক পরিশ্রমী কাঠুরিয়া থাকত। তার জীবন অত্যন্ত সাদাসিধা ছিল। সকালে আজানের সাথে উঠত, নামাজ আদায় করত, দুটি শুকনো রুটি আর লবণ একটি কাপড়ে বাঁধত। তারপর নিজের পুরনো কাঠের কুঠার তুলে নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ত। সালিমের কাজ শুধু কাঠ কাটা ছিল না, সে জঙ্গলের সাথে সম্পর্ক রাখত। সে অকারণে গাছ কাটত না এবং কখনোই প্রয়োজনের চেয়ে বেশি নিত না। গ্রামবাসীরা বলতো, সালিমের হাতে বরকত কম, কিন্তু মনে ভয় অনেক। সেদিনও সে সকালে তাড়াতাড়ি বের হলো। আকাশে হালকা মেঘ ছেয়েছিল, বাতাসে কিছুটা ঠান্ডা ছিল এবং তার মনে ছিল এক অজানা অস্থিরতা। আজ তার মন সেই জায়গার দিকে টানছিল যেখানে সে কয়েক মাস ধরে যায়নি। সেই পুরনো বাঁক যেখানে তিনটে উঁচু শিশু গাছ একসাথে দাঁড়িয়েছিল, আর সেগুলোর পেছনে একটি গভীর গর্ত ছিল যেটাতে প্রায়ই বৃষ্টির জল ভরে থাকত। যেইমাত্র সে সেই বাঁকে পৌঁছল, সে কাঁধ থেকে কুঠার নামালো এবং একটি শুকনো কাঠের দিকে নিশানা করল। কিন্তু তখনই ঝোপের পেছন থেকে এক অদ্ভুত আওয়াজ এলো, গুরর। সালিমের শ্বাস থমকে গেল। সে ধীরে ধীরে ঘাড় ঘোরালো এবং ঝোপের পেছনে তাকালো। সেখানে দুটি বড় হলুদ চোখ তার দিকে তাকিয়েছিল। সে বুঝে গেল এটা সাধারণ কোনো প্রাণী নয়, এটা সিংহ। সিংহটি ঝোপের পেছনে বসেছিল, কিন্তু সে আক্রমণ করল না। সে শুধু দেখছিল, যেন তার চোখে রাগ নয়, বরং ব্যথা আর ক্লান্তি ভরা ছিল। সালিম খেয়াল করল সিংহের একটি থাবা মাটির সাথে লেপ্টে ছিল এবং সেখান থেকে রক্ত ঝরছিল। তার শ্বাস ভারী ছিল এবং শরীরে কাঁপুনি ছিল, যেন সে কয়েকদিন ধরে ক্ষুধার্ত বা কোনো ক্ষত তার শরীরে গভীরভাবে বসে গিয়েছিল। সালিম কিছু মুহূর্ত শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। তারপর সে ধীরে ধীরে তার কুঠার মাটিতে রেখে দিল। রুটির কাপড়টি খুলল এবং একটি রুটি বের করে মাটিতে রেখে দিল। সে ধীর কণ্ঠে বলল, যদি তুমি আমাকে খেয়েও ফেলো, তবুও আমার কোনো আক্ষেপ নেই। হয়তো তোমার ক্ষুধার চেয়ে বেশি কোনো বিশ্বাসের প্রয়োজন। সিংহটি হালকাভাবে তার ঘাড় তুলল এবং আহত থাবা নিয়ে ধীরে ধীরে সেই রুটির দিকে এগোল। সে রুটিটা শুঁকল, তারপর সেটা তুলে নিয়ে ধীরে ধীরে খেতে শুরু করল, কোনো গর্জন বা কোনো আক্রমণ ছাড়াই। সেদিন জঙ্গলে দুটি আহত আত্মা একে অপরের সামনে ছিল, একজন যার শরীরে ক্ষত ছিল এবং আরেকজন যার পরিস্থিতিতে। কিন্তু দুজনের কেউই একে অপরের কোনো ক্ষতি করল না। সন্ধে নামতে শুরু করেছিল। জঙ্গলের বাতাসে হালকা ঠান্ডা নামতে শুরু করেছিল এবং গাছগুলোর ছায়া দীর্ঘ হয়ে গিয়েছিল। সেলিম সেখানেই শিশু গাছটির কাছে মাটিতে বসে পড়ল। তার কুঠারটি তখনও একপাশে পড়েছিল এবং সিংহটিও তখনও সেখানেই বসেছিল, কিন্তু এখন তাকে আর অচেনা লাগছিল না। সিংহটি রুটি খাওয়া শেষ করেছিল। তার ক্লান্তিতে ভরা শ্বাস এখন কিছুটা শান্ত ছিল, কিন্তু ক্ষত থেকে তখনও রক্ত ঝরছিল। সেলিম কাছে পড়ে থাকা তার ছোট চামড়ার জলের বোতলটি বের করল এবং ধীরে ধীরে ঝোপের দিকে এগোল। আমি তোমার কোনো ক্ষতি করব না, সে ধীরে ধীরে বলল, যেন কোনো মানুষ নয়, বরং কেউ একটি দরজা কড়া নাড়ছিল, বিশ্বাসের দরজা। সিংহটি ঘাড় তুলল, কিন্তু তার চোখে এখন আর কোনো রাগ ছিল না। সে যেন ভয় দেখাতে দেখাতে ক্লান্ত হয়ে গিয়েছিল, নিজের কষ্ট লুকাতে লুকাতে ক্লান্ত হয়ে গিয়েছিল। সেলিম এখন তার খুব কাছে ছিল। সে জল মাটিতে নয়, বরং সরাসরি সিংহের সামনে ক্ষতের উপর ঢালল, ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ো ছাড়াই, যেন সে নিজের কাছের কাউকে ছুঁচ্ছিল। সিংহটি হালকা কেঁপে উঠল, কিন্তু পিছিয়ে গেল না। তার ক্ষত গভীর ছিল, থাবার ওপরের অংশে কাঁটা ফুটেছিল এবং ফোলা এতটাই বেশি ছিল যে হাঁটা অসম্ভব ছিল। সেলিম তার ছোট থলে থেকে একটি পুরনো কাপড় বের করল। সেটা জলে ভেজালো এবং সিংহের থাবার চারদিকে জড়িয়ে দিল। তারপর সে সেখানেই কিছুটা দূরে বসে পড়ল, চুপচাপ, আগুন ছাড়াই, হাতের তালুতে মুখ লুকিয়ে। রাত গভীর হয়ে আসছিল। জঙ্গল এবার নানা শব্দে ভরে উঠছিল, কখনো প্যাঁচার ডাক, কখনো কোনো প্রাণীর চাপা ফিসফিসানি। কিন্তু আজ প্রথমবারের মতো সেলিমের ভয় লাগল না। তার সামনে একটি বুনো সিংহ বসেছিল, কিন্তু সেই সিংহটি এখন আর শত্রু ছিল না। সে শুধুই
একটি আহত আত্মা ছিল, যে একজন সহানুভূতিশীল মানুষের কাছে বসেছিল। কিছুক্ষণ পর সেলিম অনুভব করল যে সিংহটি ধীরে ধীরে সরে তারই কাছে চলে এসেছিল, এতটাই কাছে যে তার গরম শ্বাসের ভাব এখন সেলিমের হাতের তালুতে অনুভূত হচ্ছিল। সেলিম কিছুই বলল না। সে ধীরে ধীরে নিজের চোখ বন্ধ করে নিল এবং সেখানেই মাটিতে হেলান দিয়ে শুয়ে পড়ল। সে শেষবারের মতো আকাশের দিকে তাকালো। মাথার ওপর তারার চাদর ছিল এবং পাশে ছিল সিংহের হালকা শ্বাস, যা এখন আর কোনো হুমকির মতো নয়, বরং কোনো ক্লান্ত সঙ্গীর মতো লাগছিল। সেই রাতে প্রথমবারের মতো জঙ্গলে মানুষ আর সিংহ একে অপরকে শুধু দেখল না, বরং বুঝল। সকালের প্রথম আলো শিশু গাছের পাতার ফাঁক দিয়ে গলে মাটিতে পড়ছিল। জঙ্গলের বাতাসে হালকা আর্দ্রতা ছিল এবং মাটির সোদা গন্ধ উঠছিল, যেন রাতের সমস্ত নীরবতা এখন আলোতে পরিণত হচ্ছিল। সেলিমের চোখ খুলল তো দেখল তার সামনে সেই সিংহটি বসেছিল, চুপচাপ শান্ত, যেন সে সারা রাত পাহারায় ছিল। সিংহের চোখ ক্লান্ত ছিল, কিন্তু এখন সেগুলোতে কষ্টের চেয়ে বিশ্বাসের গভীরতা বেশি ছিল। সেলিম উঠে বসল, কাপড় খুলল, বেঁচে থাকা রুটিটি বের করল এবং দুটি টুকরো করল। একটি টুকরো সে নিজের জন্য রাখল এবং দ্বিতীয়টি সিংহের কাছে ছুড়ে দিল, যেন এটা এখন প্রতিদিনের অভ্যেসে পরিণত হতে যাচ্ছিল। সিংহটি রুটিটি তুলল, শুকল এবং ধীরে ধীরে খেয়ে নিল। কোনো মালিকের সামনে বসে থাকা পোষা প্রাণীর মতো নয়, বরং দায়িত্ব পালন করা এক সঙ্গীর মতো। সেলিম এবার বুঝে গিয়েছিল, এটি কোনো সাধারণ দেখা হওয়া ছিল না, বরং একটি সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু এই জঙ্গলের বাইরে গ্রামে সেলিমের অনুপস্থিতি ভিন্ন এক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। 3 দিন পার হয়ে গিয়েছিল এবং সেলিম ফিরে আসেনি। গ্রামের কয়েকজন লোক চিন্তিত ছিল, কিন্তু এমন কিছু লোকও ছিল যাদের চেহারায় চিন্তার চেয়ে বেশি স্বস্তি ফুটে উঠছিল। তাদের মধ্যে সবার আগে ছিল জাবির, গ্রামের সেই লোকটি যে সবার ক্ষেতের ওপর নজর রাখত, সবার জমিতে ভাগ চাইত এবং সবসময় বলতো, এই জঙ্গল আমার। জাবির সেলিমকে কখনোই পছন্দ করত না, কারণ সেলিম না তো তার তোষামত করত, না তার হিসেব রাখত। যখন লোকেরা মিলে পঞ্চায়েতে বলল যে হয়তো সেলিম জঙ্গলে আটকে পড়েছে, তখন জাবির তার ষড়যন্ত্রে আগুন ঢালল। কে জানে যে সে কোনো বন্য প্রাণীর ক্ষতি করেছে, অথবা হয়তো সে জঙ্গল থেকে কিছু লুকিয়ে এনেছে এবং এখন পালিয়ে গেছে। তার কথার মিথ্যেগুলো স্পষ্ট ছিল, তবু লোকেরা তার ওপরই ভরসা করতে লাগল। পঞ্চায়েত সিদ্ধান্ত নিল, যদি কালকের মধ্যে সেলিম না ফেরে, তবে আমরা তার ঘর এবং জঙ্গলের সীমানায় তল্লাশি চালাব। ওদিকে জঙ্গলে সেলিম মাটি থেকে কিছু শুকনো কাঠ জোগাড় করল, কাপড়ের একটি ছোট টুকরো দিয়ে সিংহের ক্ষতটি আবার বাঁধল এবং ধীরে ধীরে বলতে বলতে বলল, আজ আমাকে গ্রামে ফিরতে হবে। যদি আমি না ফিরি, তবে লোকে ভাববে যে আমি মারা গেছি অথবা পালিয়ে গেছি। সিংহটি কিছুই বলল না, কিন্তু তার চোখে এক স্থিরতা ছিল, যেন সে সব বুঝতে পারছিল। সেলিম হাঁটতে হাঁটতে পেছনে ফিরে তাকালো। সেই সিংহটি এখন ঝোপের পেছনে বসে গিয়েছিল, কিন্তু তার চোখ সেলিমের পিঠ থেকে সরছিল না। সিংহটি কোনো শব্দ করল না, শুধু চুপচাপ তাকে যেতে দেখছিল। আর এই নীরবতাই ছিল সেই সম্পর্কের সবচেয়ে বড় বার্তা। সেলিম জঙ্গল থেকে ফিরছিল, তার পায়ে ক্লান্তি ছিল, পোশাকে মাটি লেগেছিল এবং চোখে ছিল 3 রাতের ঘুমের অভাব। কিন্তু চেহারা তখনও শান্ত ছিল, যেন সে অমূল্য কিছু পেয়ে গিয়েছিল। গ্রামের সীমানায় পৌঁছালো তো দেখল কিছু লোক তাকে আসতে দেখছিল। তাদের চোখে বিস্ময়ও ছিল, সন্দেহ এবং কোথাও না কোথাও একটি আশাও ছিল যে সেলিম এবার নিজেই বলবে সে 3 দিন কোথায় ছিল। গ্রামের মোড়ে পঞ্চায়েত বসে গিয়েছিল, মাঝখানে জাবির দাঁড়িয়েছিল এবং তার পেছনে দাঁড়িয়েছিল এমন কিছু লোক যাদের মনে হয় ভয় ছিল, নয়তো লোভ। সেলিম যখনই কাছে পৌঁছালো, ভিড়ের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল। দেখো, ওই তো 3 দিন পর আসছে। পোশাক দেখো যেন জঙ্গল থেকে এইমাত্র বেরিয়ে এলো। পঞ্চায়েতের বয়স্ক প্রধান হাফিজ সলিমউদ্দিন, যিনি তার সিদ্ধান্তের জন্য পরিচিত ছিলেন, তিনি উঠে দাঁড়ালো। তার কণ্ঠস্বর গম্ভীর ছিল। সেলিম, তোমাকে 3 দিন ধরে কেউ দেখেনি, না বাড়িতে ছিলে না জঙ্গলে দেখা মিলেছে। অনেকেরই বক্তব্য যে তুমি জঙ্গল থেকে কিছু লুকিয়ে এনেছো অথবা সেখানে কোনো প্রাণীর ক্ষতি করেছ। সেলিম মাথা ঝোঁকালো, তারপর শান্ত কণ্ঠে বলল, আমি বেঁচে আছি এবং আমি না জঙ্গলকে আঘাত করেছি না কোনো প্রাণীকে, বরং আমি একটি আহত প্রাণীকে সাহায্য করেছি। একটি সিংহ ছিল, আহত, ক্ষুধার্ত আর ক্লান্ত।
আমি তাকে রুটি দিয়েছি, জল দিয়েছি এবং তার ক্ষতে পট্টি বেঁধেছি। নিস্তব্ধতা ছেয়ে গেল। লোকেরা একে অপরের মুখ দেখতে লাগল, যেন কেউ কোনো গল্প নয় বরং কোনো জাদু শুনিয়ে দিয়েছিল। কিন্তু জাবির হাসল। এটা সেই হাসি ছিল যাতে বিষ থাকে। সে এগিয়ে গিয়ে বলল, ভাই সাহেব, এ তো কোনো গল্প শোনাচ্ছে। কোনো আহত সিংহ কি মানুষের কাছে বসবে, রুটি খাবে, পট্টি বাঁধাবে? যদি এটা সত্যি হয় তবে এই লোকটা সিংহের চেয়েও বড় জাদুকর। ভিড়ের মধ্যে কয়েকজন হাসল, কয়েকজন মাথা নাড়ল এবং কয়েকজন এমনও ছিল যাদের চোখে বিশ্বাসের শিখা জ্বলতে শুরু করেছিল। কিন্তু জাবির এখানেই থামল না। সে পঞ্চায়েতকে বলল, যদি সে সত্যি বলছে তবে আমাদের গিয়ে সেই জায়গাটা দেখা উচিত। যদি সেখানে কোনো চিহ্ন না মেলে তবে এর মানে হলো সে মিথ্যুক, আর মিথ্যাবাদীর গ্রামে জায়গা পাওয়া উচিত নয়। সেলিম বলল, ঠিক আছে, কাল সকালে চলুন, আমি দেখাবো সেই গর্ত, সেই গাছ আর সেই রক্তের দাগ। হাফিজ সলিমুদ্দিন সবার দিকে তাকালো এবং বলল, প্রমাণ দিয়েই সিদ্ধান্ত হবে। কাল সূর্য ওঠার সাথে সাথেই জঙ্গলে যাব। রাত নামল তো সেলিম তার ভাঙা ঘরে শুয়ে পড়ল। ছাদ থেকে চুইয়ে পড়া শিশির, দেয়ালে রাখা কুঠার এবং মাথার কাছে পড়ে থাকা কাপড়, যেটাতে তখনও সিংহের ক্ষতের কিছুটা রক্ত লেগেছিল। সে ওটাকে বুকে জড়ালো এবং চোখ বন্ধ করে নিল। কিন্তু জাবিরের বাড়িতে সেই রাতে ছিল ষড়যন্ত্রের উত্তাপ। যদি সে সত্যি আমাদের সেখানে নিয়ে যায় আর সিংহকে পাওয়া যায়, জাবির তার লোকদের বলল, তবে পুরো গ্রামের ভরসা ওর ওপর চলে আসবে। আমাদের সেই জায়গায় পৌঁছানোর আগেই কিছু করতে হবে। সকালে সূর্যের প্রথম কিরণ গ্রামের কাঁচা রাস্তাগুলোকে হালকা সোনালি রঙে রাঙিয়ে দিল। গ্রামের মোড়ে লোকেরা জড়ো হতে লাগল। পুরুষ, নারী, শিশু সবার নজর আজ সালিমের দিকে ছিল। আজ সে প্রমাণ করবে যে তার কথা সত্যি, নয়তো তাকে গ্রাম ছাড়তে বাধ্য করা হবে। সালিমের চেহারায় ক্লান্তি ছিল, কিন্তু তার চোখে কোনো ভয় ছিল না। সে তার পুরনো কাপড়টি ঠিক করল, কুঠারটি কাঁধে ঝোলালো এবং সোজা পঞ্চায়েতের সামনে গিয়ে দাঁড়ালো। চলো, সে শান্ত কণ্ঠে বলল, আমি রাস্তা দেখাব। পঞ্চায়েত প্রধান হাফিজ সালিমুদ্দিন নিজের লাঠি নিয়ে উঠে দাঁড়ালো। তার পেছনে জাবির এবং তার সঙ্গীরা ছিল। চেহারায় বিদ্রূপ, চোখে অবিশ্বাস এবং মুখে প্রশ্নবাণ। ভিড়ও তাদের সাথে জঙ্গলের দিকে এগিয়ে চলল। জঙ্গলের পথ। পথটি দীর্ঘ ছিল, কাঁচা মাটি, চারদিকে উঁচু গাছ এবং বাতাসে আর্দ্রতা। পাতার খসখসানি জনে বলছিল, আজ সত্যের পরীক্ষা হবে। সেলিম প্রতিটি কদম মেপে মেপে ফেলছিল, কারণ সে জানত যে আজ একটি ভুল হলে সত্য ভিড়ের কোলাহলে হারিয়ে যাবে। জাবির পেছন থেকে জোরে বলল, যদি আজ সেখানে কিছু না মেলে তবে তুমি নিজেই মেনে নেবে যে এসব তোমার বানানো মিথ্যে। সেলিম থামল, পেছনে ঘুরে তার চোখের দিকে তাকালো এবং বলল, মিথ্যুক সেই হয় যার নিজের সত্যের উপর ভরসা থাকে না, আর আমার নিজের সত্যের উপর ঠিক ততটাই বিশ্বাস আছে যতটাই জঙ্গলের ওপর। ভিড়ের মধ্যে হালকা ফিসফিসানি হল। কিছু লোক সেলিমের চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস দেখতে পাচ্ছিল, যেন সে শুধু নিজের নয় বরং জঙ্গলের কণ্ঠস্বর বলছিল। অবশেষে তারা সবাই সেই পুরনো বাঁকে পৌঁছল, সেই একই জায়গা যেখানে 3টি শিশু গাছ ছিল। যেইমাত্র সেলিম সেখানে পৌঁছল, সে দেখল যে মাটিতে তখনও সিংহের থাবার ছাপ ছিল। কিছু শুকনো রক্তের ফোঁটা ঝরে পড়া পাতার ওপর জমেছিল। দেখো, সেলিম ইশারা করল, এটাই সেই জায়গা যেখানে আমি তাকে জল খাইয়েছিলাম। এখানেই সে বসেছিল। যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো, তবে মাটিতে তার থাবার গর্ত এখনো স্পষ্ট দেখা যাচ্ছে। ভিড় কাছে এলো। অনেকেই সত্যিই দেখল মাটিতে বড় থাবার ছাপ ছিল এবং রক্তের দাগও ছিল। তাদের চোখে এখন বিস্ময় ছিল, ভয় নয়। কিন্তু জাবিরের কাছে এটা গ্রহণযোগ্য ছিল না। সে হাসতে হাসতে বলল, এটা তো যে কোনো বন্যপ্রাণীর ছাপ হতে পারে। কে বলতে পারে যে এটা সিংহের? আর তুমি বলছো যে সে তোমার কাছে বসেছিল। এসব রূপকথার গল্প। জঙ্গলের গভীর থেকে এক গভীর প্রতিধ্বনিত গর্জন শোনা গেল। ভিড় এক মুহূর্তের জন্য জমে গেল। কিছু নারী ভয়ে পিছিয়ে গেল। বাচ্চারা তাদের মায়েদের আঁকড়ে ধরল। সবার দৃষ্টি সেই দিকে ঘুরে গেল যেখান থেকে আওয়াজ এসেছিল। সেলিমের চোখ জলজল করে উঠল। সে জানত এটা সেই সিংহ। সে কাছাকাছি আছে এবং হয়তো সেলিমের উপস্থিতিও চিনে ফেলেছে। যদি তোমাদের বিশ্বাস না হয় তবে দাঁড়াও, সেলিম বলল। সে তার কুঠার মাটিতে রাখল এবং ধীর কদমে সেই দিকে এগোল। জাবির হেসে বলল, যা, আজ নিজেকে ওর শিকার বানা। কিন্তু কিছু মুহূর্ত পরেই ঝোপের মধ্যে হালকা নড়াচড়া হলো। গাছের পেছন থেকে সেই সিংহটি ধীরে ধীরে বাইরে এলো। তার হাঁটা চলা এখন আগের চেয়ে ভালো ছিল,
কিন্তু থাবায় পট্টি তখনও বাধা ছিল, সেই একই পট্টি যা সেলিম বেঁধেছিল। গ্রামবাসীরা সেই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। জাবিরের চেহারার হাসি উধাও হয়ে গেল। সিংহটি সেলিমের সামনে এসে থামল এবং তার হলুদ চোখে এখন কোনো রাগ ছিল না, শুধু পরিচয় এবং বিশ্বাস ছিল। গ্রামের পরিবর্তনশীল মন দেখে হাফিজ সালিমউদ্দিন এগিয়ে এলেন। তিনি সবার সামনে বললেন, যেই মানুষের উপর একটি বন্য সিংহের ভরসা থাকে তার মনে কোনো মিথ্যা থাকতে পারে না। ভিড় সম্মতিতে মাথা নাড়ল। কিছু লোক যারা আগে সালিমের উপর সন্দেহ করেছিল এখন তার সাহসের প্রশংসা করতে লাগল। কিন্তু জাবিরের চেহারায় ঈর্ষার রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল। গ্রামে ফেরার পথ এবার একই ছিল, গাছের মাঝখান দিয়ে যাওয়া সেই কাঁচা মেঠো পথ যা আগে শুধু জঙ্গল পর্যন্ত যেত, এখন একটি নতুন গল্পের দিকে এগোচ্ছিল। গ্রামবাসীরা সালিমকে দেখে অবাক ছিল, একজন সাদা সিধা কাঠুরিয়া যার সাথে একটি বন্য সিংহ নিজের ইচ্ছায় চলে এসেছিল, একসময় যার হাতে শুধু কুঠার থাকত। এখন তার সাথে বিশ্বাসের এক জীবন্ত প্রমাণ ছিল। সিংহের হাঁটাচলা এখন কিছুটা ভালো হয়ে গিয়েছিল। তার ক্ষত এখন আর গভীর দেখাচ্ছিল না, কিন্তু চোখে সেই একই শান্ত তীক্ষ্ণতা ছিল, যেন সে জানত কে আপন কে পর। যখন তারা সবাই গ্রামে প্রবেশ করল তখন বাচ্চারা ভয় পেয়ে নিজেদের ঘরের দরজা বন্ধ করে নিল। কিছু নারী ওপরের ছাদ থেকে দেখতে লাগল এবং পুরুষদের চেহারায় প্রথমবারের মতো সালিমের জন্য সম্মান দেখা গেল। গ্রামের মোড়ে পুনরায় পঞ্চায়েত ডাকা হলো। হাফিজ সালিমউদ্দিন স্পষ্ট ভাষায় বললেন, আজ আমরা যা দেখলাম তা কোনো জাদুর চেয়ে কম নয়, কিন্তু এই জাদু সেই কঠোর পরিশ্রম, সত্যবাদিতা এবং দয়ার কারণে হয়েছে যা সালিমের মনে আছে। কয়েকজন প্রবীণ হাত তুলে সম্মতি জানালেন। এটিই প্রথম সুযোগ ছিল যখন সালিমের সমর্থনে গ্রামের মানুষের মুখ খুলেছিল। কিন্তু জাবির চুপ করে বসে রইল না। সে এক কোণায় দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার হাত মুঠো হয়ে গিয়েছিল, চোখে আগুন ছিল আর ঠোঁটে নীরবতা ছিল, কিন্তু ভেতরে তার চাল এখন আরও গভীর হয়ে গিয়েছিল। সেই রাতে জাবির তার দুই বিশেষ লোককে নিজের বাড়িতে ডাকল, ফরিদ এবং লতিফ, যারা তার লাভ ক্ষতির সাথে যুক্ত থাকত। তোমরা আজ দেখলে তো, জাবির ধীর কণ্ঠে বলল, সেই এক কাঠুরিয়া আজ গ্রামের হিরো হয়ে গেল। যদি আমরা আজ কিছু না করি তবে কাল সে গ্রামের বাচ্চাদের গল্প শোনাবে, তোমাদের ক্ষেতের দিকে নয় তার জঙ্গলের দিকে দেখবে। ফরিদ জিজ্ঞেস করল, কি করব? জাবির এক ধীর হাসির সাথে জবাব দিল, এবার আমরা তার সিংহ নয়, তার নাম মুছে ফেলব। যদি লোকে তাকেই বিপদ ভাবতে শুরু করে তবে না সিংহ বাঁচবে না সালিম। গ্রামে বদলাতে থাকা সম্পর্ক আগামী কয়েকদিনে সালিমের জীবন বদলাতে শুরু করল। গ্রামের কিছু মানুষ এখন তার কাছে পরামর্শ চাইতে লাগল। বাচ্চারা তার ঘরের বাইরে এসে কাঠের ছোট কুঠার চাইত এবং নারীরা তাকে বলতো, তোমার মতো ছেলেরাই হলো আসল সম্পদ। সিংহ এখন রোজ সন্ধ্যায় জঙ্গলের প্রান্তে আসত। সালিম তাকে সেখানেই খাবার দিত, পট্টি বদলাত এবং অনেকবার দুজনে একে অপরের কাছে বসে কিছু না বলেই শুধু আকাশের দিকে তাকিয়ে থাকত। এসব জাবির দেখত এবং তার রাগ দিন দিন ঘনীভূত হতে যাচ্ছিল। তারপর একদিন হঠাৎ গ্রামে একটি গুজব ছড়াতে লাগল। এক নারী দেখেছে যে সিংহ কারো গবাদি পশু মেরেছে, কারো বাচ্চা নিখোঁজ হয়ে গেছে, হয়তো জঙ্গলে গিয়েছিল। লোকে বলে যে এখন ওই সিংহ আর পোষা নেই। গ্রামের বাতাসে সন্দেহের গন্ধ আসতে শুরু করল। হাফিজ সালিমউদ্দিন বললেন, আমাদের নিজের চোখে না দেখে কাউকে দোষ দেওয়া উচিত নয়। কিন্তু মানুষের কান এখন জাবিরের ফিসফিসানি শুনতে শুরু করেছিল। সেই রাতে সেলিম একা বসেছিল। সিংহ তার কাছে আসেনি এবং গ্রামের মুখে মুখে তার জন্য আবার ভয় তৈরি হতে শুরু করেছিল। সে আকাশের দিকে তাকালো এবং ভাবল, আমি কি সত্যিই জঙ্গল থেকে ভরসা নিয়ে এসেছিলাম, নাকি আরও একটি পরীক্ষা? মিথ্যার আগুন যখন বাতাসে ছেড়ে দেওয়া হয় তখন তা সত্যকেও ছাইয়ে পরিণত করতে পারে, যদি সময় মতো কেউ তা নেভানোর না থাকে। গ্রামে এখন এক অদ্ভুত অস্থিরতা ছড়াতে শুরু করেছিল। যেখানে আগে লোকেরা সেলিমের সাথে দেখা করতে তার বাড়িতে আসত, এখন তারা তার থেকে চোখ লুকাতে শুরু করেছিল। সিংহকে নিয়ে ছড়াতে থাকা গল্পগুলো এখন আর শুধু ফিসফিসানি ছিল না, বরং তা এক প্রকাশ্য ভয় হয়ে দাঁড়িয়েছিল, যা প্রতিটি উঠান, প্রতিটি দেওয়াল থেকে উঁকি দিচ্ছিল। বাচ্চারা এখন জঙ্গলের দিকে যেতে ভয় পেতে শুরু করেছিল এবং নারীরা সন্ধ্যা নামার আগেই তাদের দরজা বন্ধ করে দিত। কিছু পুরুষ নিজেদের মধ্যে বসে বলল, যদি সিংহ কোনোদিন ভুল করে কারো ক্ষতি করে ফেলে তবে তার জন্য দায়ী কে হবে? জাবির এই প্রশ্নেরই অপেক্ষা করছিল। জাবির তার লোকেদের ডাকল এবং ধীরে ধীরে একটি পরিকল্পনা বানাল। সে এক রাতে নিজেরই প্রাণী, একটি দুধেল ছাগলকে জঙ্গলের দিকে বেঁধে রাখল। পরদিন সকালে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে জোরে চিৎকার করল, আমার পশু নিখোঁজ হয়ে গেছে, কাল রাতে জঙ্গলের সীমানা থেকে তার দড়ি ছেঁড়া পাওয়া গেছে, এই কাজ ওই সিংহেরই।
কিছু লোক প্রথমে ভয় পেল, কিছু লোক সন্দেহের দৃষ্টিতে দেখল, এবং তারপর ফরিদ ভিড়ের মধ্যে থেকে চিৎকার করে বলল, হ্যাঁ, মনে আছে আগেও একটা প্রাণী মারা গিয়েছিল? আমরা কি তখনও চুপ ছিলাম? এখন আর নয়। ভিড় ধীরে ধীরে উত্তেজিত হতে লাগল। সেদিন সন্ধ্যায় সেলিম যখন জঙ্গলের দিকে সিংহের জন্য রুটি আর জল নিয়ে যাচ্ছিল, গ্রামের রাস্তায় কিছু ছেলে দাঁড়িয়েছিল। একজন জোরে বলল, রুটি সিংহকে দিচ্ছে আর গ্রাম ক্ষুধার্ত। অন্যজন তার রাস্তা আটকে বলল, যা, তাকেও বলে দিস যে পরের বার গ্রামে ঢোকার আগে যেন ভেবে নেয় এটা সেলিমের কোনো জঙ্গল নয়। সেলিম কিছুই বলল না। সে মাথা নিচু করল এবং চুপচাপ এগিয়ে গেল। কিন্তু সে যখন জঙ্গলে পৌঁছালো তখন দেখল সিংহটি সেখানেই বসেছিল, শান্ত, চোখে সেই পুরনো ভরসা, যেন প্রতিটি গুজব, প্রতিটি ভয় তার কাছে কোনো অর্থ রাখে না। সেলিম তার কাছে বসল, রুটি সামনে রাখল, জল দিয়ে ক্ষত পরিষ্কার করল এবং ধীরে ধীরে বলল, আজ লোকেরা আমার চেয়ে তোমার থেকে বেশি ভয় পেতে শুরু করেছে। সিংহ কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে কেবল বসেই রইল, যেন সে জানে যে মানুষের ভিড়ের চেয়ে বিপজ্জনক আর কিছুই হয় না। পরের দিন পঞ্চায়েত আবার ডাকা হলো। জাবির পুরো গ্রামের সামনে দাঁড়িয়ে বলল, আমরা কোনো প্রাণী পুষছি না, আমরা মৃত্যুকে পুষছি। যদি কাল কোনো বাচ্চার কিছু হয়ে যায় তবে কি সেলিম দায়ী থাকবে? ফরিদ মাঝখানে বাধা দিয়ে বলল, তার বাড়ি জঙ্গলের কাছে, যদি সিংহ গ্রামে আসে তবে সে আগে সেখানেই লুকোবে। লতিফ বলল, সিংহ যদি তার কথায় বসে তবে হয়তো তার কথাতে হামলাও করতে পারে। এই কথাগুলো গ্রামের বাতাসকে বিষে পরিণত করে দিল। এতক্ষণ পর্যন্ত পঞ্চায়েতের বয়স্ক প্রধান হাফিজ সালিমউদ্দিন, যিনি সেলিমের পক্ষে ছিলেন, এখন তিনিও চুপ ছিলেন। হয়তো বয়স তার মধ্যে ক্লান্তি ভরিয়ে দিয়েছিল, অথবা হয়তো তার আর বিশ্বাস ছিল না যে গ্রামের মেজাজ বদলাবে। তিনি শুধু এতটুকুই বললেন, কাল শেষবারের মতো সিদ্ধান্ত হবে, হয় সিংহকে জঙ্গল থেকে তাড়ানো হবে, নয়তো সেলিম গ্রাম ছেড়ে চলে যাবে। সেই রাতে সেলিম নিজের ঘরের চৌকাঠে বসে রইল। আকাশ পরিষ্কার ছিল, চাঁদের আলোতে তার চোখ সিক্ত ছিল। সে ভাবছিল, আমি কারও কোনো ক্ষতি করিনি, তবুও লোকেরা আমাকে ভয় পেতে শুরু করেছে। সে সেই কাপড়টিই তুলল যা দিয়ে সে প্রথমবার সিংহের ক্ষত বেঁধেছিল। এখন তা শুকিয়ে গিয়েছিল, কিন্তু তার ওপর তখনও একটি দাগ ছিল, এমন এক আমানত যা না ধোয়া যেত না ভোলা যেত। পরের দিন গ্রামের মোড়ে পঞ্চায়েত বসেছিল। এবার পুরো গ্রাম জড়ো হয়েছিল। কারো চেহারায় অস্থিরতা ছিল, কারো চোখে ভয়, এবং কারো কারো হাসিতে সেই নীরবতা ছিল যা কারো পরাজয় দেখার জন্য মুখিয়েছিল। হাফিজ সালিমউদ্দিন সবার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে বললেন, গ্রামের শান্তি সবচেয়ে বড় সম্পদ। যদি একটি সিংহের কারণে সেই শান্তি নষ্ট হয় তবে আমাদের সিদ্ধান্ত নিতেই হবে। আমরা কোনো প্রাণী মারব না, কিন্তু তাকে গ্রাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। আর যদি কেউ তাকে আবার ফিরিয়ে আনে তবে তাকে গ্রামের বাইরের মানুষ বলে গণ্য করা হবে। সেলিম ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল। তার চেহারায় কোনো প্রশ্ন ছিল না, না কোনো কৈফিয়ত, না কোনো প্রতিবাদ, কেবল এক গভীর নীরবতা ছিল যা প্রতিটি শব্দের চেয়েও ভারী ছিল। পঞ্চায়েতের সিদ্ধান্তের পর লোকেরা ধীরে ধীরে নিজেদের বাড়ির দিকে ফিরতে লাগল। কেউ সেলিমকে কিছু বলল না, কিন্তু তাদের চোখ কথা বলছিল, এখন তুমি আর এখানকার নও। সেলিম নিজের বাড়ি পৌঁছল, যেখানে মাটির দেয়ালগুলো এখনো নিশ্চুপ ছিল এবং তালির ছাদে রোদ যেন একটু বেশি কড়া লাগছিল। সে তার পুরনো ঝোলা বের করল, যাতে কিছু কাপড় ছিল, একটি ছোট কলসি এবং সেই কাপড় যা সে কখনো সিংহের ক্ষতে বেঁধেছিল। সে কুঠারটি পরিষ্কার করল এবং শেষবারের মতো দেয়ালে টাঙিয়ে দিল। তারপর সে দরজার চৌকাঠে বসে সেই কাগজটি তুলল যেখানে সে কোনো এক সময় একটি ছোট দোয়া লিখেছিল, ইয়া আল্লাহ, আমাকে মানুষের মাঝে নয়, তোমার সন্তুষ্টির মাঝে রেখো। সন্ধ্যার সময় যখন রোদ কমে আসছিল এবং জঙ্গলের দিক থেকে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছিল, সেলিম তার হাতে শেষ একটি রুটি এবং একটি ছোট জলের বোতল নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ল। রাস্তা একই ছিল, কিন্তু আজ প্রতিটি গাছ, প্রতিটি ঝোপ, প্রতিটি পাতার খসখসানি যেন কিছু বলছিল, তুমি কি আর ফিরে আসবে না? সে যখন সেই পুরনো জায়গায় পৌঁছল তখন সিংহটি সেখানেই বসেছিল। তার থাবা এখন ঠিক হয়ে গিয়েছিল, হাঁটা সোজা ছিল, কিন্তু চোখে সেই পুরনো গভীরতা এখন আরও স্থির মনে হচ্ছিল। সেলিম তার কাছে বসে পড়ল, রুটি সামনে রাখল এবং ধীরে ধীরে বলল, আমার আর এই গ্রামে জায়গা হলো না, কিন্তু আমার তোমার সাথে ভয় লাগে না। যদি তুমি চাও
তবে আমরা অন্য কোনো জঙ্গলে চলে যেতে পারি। সিংহ কিছু মুহূর্ত চুপ রইল, তারপর সে সেলিমের দিকে তাকালো এবং প্রথমবারের মতো সে এগিয়ে এলো, নিজের মাথা সেলিমের কোলে রেখে দিল। সেলিমের চোখ জলে ভরে এলো। সে কাঁপতে থাকা হাত দিয়ে সিংহের ঘাড় বুলিয়ে দিল এবং বলল, শুক্রিয়া যে তুই মানুষের চেয়েও উন্নত প্রমাণিত হলি। সেই রাতে সেলিম জঙ্গলেই থাকল। সে একটি গাছের নিচে নিজের বস্তা বিছাল। সিংহটি কিছুটা দূরে শুয়েছিল। এখন আর কোনো ক্ষত ছিল না, কোনো পট্টি ছিল না, শুধু দুটো আত্মা ছিল, একজন মানুষ, একজন প্রাণী, যাদের দুনিয়া প্রত্যাখ্যান করেছিল কিন্তু প্রকৃতি আপন করে নিয়েছিল। মাঝরাতে বৃষ্টি শুরু হলো, খুব জোরেও নয় আবার হালকাও নয়, শুধু এতটাই যে মাটির গন্ধে পুরো জঙ্গল ভিজে যায়। সেলিম উঠে বসল। সে সিংহের দিকে তাকালো। সে তখনও ঘুমাচ্ছিল, যেন এই বৃষ্টিতে তার কোনো ভয় ছিল না, যেন এখন জঙ্গলই তার ছাদ হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক সেই সময় গ্রামের এক প্রান্তে জাবির নতুন এক ষড়যন্ত্রে লিপ্ত ছিল। যদি সেলিম জঙ্গলেই থেকে যায় আর সিংহকে নিজের সাথে রেখে দেয়, তবে সে একদিন আবারও ফিরবে, আর তখন লোকে আমাদেরই দোষী সাব্যস্ত করবে। ফরিদ বলল, তবে এখন কি করব? জাবির আগুন জ্বালাতে জ্বালাতে বলল, এখন জঙ্গলই ওর কবর হবে, সিংহের সাথে ও জ্বলবে, আর কোনো প্রমাণ বাকি থাকবে না। গ্রামের এক কোণায় সেই রাতে জাবিরের চোখে আগুন জ্বলছিল। সেই আগুন যে এতক্ষণ শুধু মুখে মুখে ছড়াচ্ছিল, আজ তা সত্যিই জঙ্গল পর্যন্ত পৌঁছাতে যাচ্ছিল। সে ফরিদ আর লতিফকে সাথে নিল। তিনজনের কাছেই কেরোসিন তেল, কিছু শুকনো কাঠ আর লালসায় ভরা চেহারা ছিল। তাদের উদ্দেশ্য পরিষ্কার ছিল, সিংহকে হটাও, সেলিমকে পোড়াও। আর গল্পটা ওখানেই শেষ করে দাও। জাবির ধীরে ধীরে বলল, যদি লোকে কাল জঙ্গলে শুধু ছাই দেখে, তবে কেউ কোনো প্রশ্ন করবে না। সবাই ভাববে একটা সিংহ ছিল আর ওটা বিপদ হয়ে দাঁড়িয়েছিল। জঙ্গল ততক্ষণে ঘুমিয়ে গিয়েছিল। গাছের পাতাগুলো ধীরে ধীরে নড়ছিল। সিংহটি সেখানেই শুয়েছিল, চোখ বন্ধ, শ্বাস গভীর ও শান্ত। সেলিম একটি মোটা গাছের গুড়ির কাছে বসেছিল। সে ঝোলা থেকে কাগজ বের করল আর কিছু লিখতে লাগল। ওটা একটি বিদায়ী চিঠি ছিল, যাতে সে শুধু কয়েকটা পংক্তি লিখেছিল। যদি কেউ জিজ্ঞেস করে আমি কোথায় গিয়েছি, তবে বলো আমি সেখানেই আছি যেখানে বিশ্বাস এখনো বেঁচে আছে। ঠিক সেই সময় ঝোপের পেছনে নড়াচড়া হলো। সেলিম মাথা তুলল, কিন্তু গাছের মাঝখানে অন্ধকার ছিল। কোনো শব্দ নেই, শুধু নিস্তব্ধতা। জাবির আর তার সঙ্গীরা এখন জঙ্গলের সেই অংশে প্রবেশ করেছিল যেখানে শুকনো ঘাস বেশি ছিল আর হালকা হাওয়া বইছিল, ঠিক এতটাই যাতে আগুন ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ে। তারা তেল ঢালল, কাঠ সাজালো, আর যেই মাত্র দেশলাইয়ের কাঠি জ্বালালো, একটি চরচর শব্দের সাথে প্রথম শিখা জ্বলে উঠল। জঙ্গলের নিস্তব্ধতাকে যেন কেউ চিরে দিল। সেলিমের চোখ তক্ষুনি খুলে গেল। সে আগুনের হালকা আলো দূর থেকে দেখতে পাচ্ছিল। সে সিংহের দিকে তাকালো। সেও উঠে পড়েছিল। তার চোখে এক তীব্র চমক ছিল। সিংহ জোরে গর্জন করে উঠল, যেন সে জঙ্গলকে জাগিয়ে তুলছিল, অথবা যেন সে বলতে চাইছিল, এখন আমরা আর চুপ থাকব না। সেলিম সময় নষ্ট না করে নিজের ঝোলা তুলে নিল, সিংহের ঘাড়ে হাত রাখল আর বলল, আমাদের এখান থেকে যেতে হবে, এক্ষুনি। যখন সেলিম আর সিংহ আগুনের কাছে পৌঁছালো, তারা জাবির আর তার সঙ্গীদের পালাতে দেখল। কিন্তু হঠাৎ ফরিদ পিছলে গেল আর মাটিতে পড়ে গেল। আগুন তার দিকে এগিয়ে আসছিল। সেলিম এক মুহূর্ত সময় নষ্ট না করে সিংহের দিকে ইশারা করল, আর সে দৌড়ে গেল। সিংহ নিজের শক্তি দিয়ে ফরিদের জামা ধরে টানল এবং তাকে হিঁচড়ে আগুন থেকে দূরে নিয়ে এলো। জাবির এসব দেখল। সে থমকে গেল, যেন তার আত্মা কেঁপে উঠল। সিংহটি একটিও ক্ষত দিল না, বরং যে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল তাকেই জীবন দিয়ে দিল। পরদিন সকালে গ্রামের কিছু লোক জঙ্গলের দিকে দৌড়ে গেল। কেউ বলল জঙ্গলে আগুন লেগেছিল, কেউ বলল সিংহ কাউকে মেরে ফেলেছে। কিন্তু তারা যখন পৌঁছল, তখন সেখানে শুধু পোড়া ঘাস, অল্প নেভানো কাঠের টুকরো আর একটি ছেঁড়া জামা পেল। কাছেই একটি কাগজ পড়েছিল, যেটাতে সালিমের হাতের লেখা ছিল, আমি চলে যাইনি, আমি শুধু সেখানে চলে গেছি যেখানে আমাকে মানুষ নয়, নীরবতা বোঝে। হাফিজ সালিমউদ্দিন সেই কাগজটি হাতে নিলেন আর বললেন, আমরা একজন নেককার মানুষকে হারিয়ে ফেললাম, আর হয়তো এখন জঙ্গল তাকে শুধু বাঁচাচ্ছে না, বরং তাকে আপন করে নিয়েছে। আগুনের রাত কেটে গিয়েছিল, কিন্তু তার চিহ্ন তখনও মাটিতে আর মনে রয়ে গিয়েছিল। গ্রামের মানুষ এখন শান্ত ছিল। তাদের কণ্ঠস্বরে সেই অহংকার ছিল না যা আগে ছিল, আর চোখে সেই সত্য ছিল যা প্রায়ই দেরিতে আসে। পঞ্চায়েতের মোড়ে সেই কাগজ সবাই পড়ল। প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর যেন কোনো প্রার্থনার মতো মনে গেঁথে যাচ্ছিল। আমি চলে যাইনি, আমি শুধু সেখানে চলে গেছি যেখানে আমাকে মানুষ নয়,
নীরবতা বোঝে। জাবির এখন গ্রামে একা হয়ে গিয়েছিল। লোকে তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তার ক্ষেত শুকিয়ে যেতে লাগলো, কারণ বরকত সেখানে টেকে না যেখানে নিয়ত খারাপ থাকে। একদিন সে হাফিজ সালিমউদ্দিনের কাছে গেল আর বলল, আমি যা করেছি তা ভুল ছিল। আমার মনে হয়েছিল ভয় দিয়ে আমি সব কবজা করে নেব, কিন্তু সালিম কিছু না বলেই সব জিতে নিল। হাফিজ তার দিকে তাকালেন আর শুধু এতটুকুই বললেন, বড় মানুষ শক্তি দিয়ে নয়, ধৈর্য দিয়ে যেতে। আর তারপর তিনি চিরকালের মতো চুপ হয়ে গেলেন। ওদিকে জঙ্গলের সেই সীমানার ওপারে, যেখানে এতদিন গ্রামবাসীদের কদম পৌঁছায়নি, সেখানে একটি সবুজ উপত্যকা ছিল। জলের ছোট হ্রদ, উঁচু পাহাড় আর আকাশের সাথে কথা বলা বড় বড় গাছ। সেখানেই একটি কুঁড়েঘর দাঁড়িয়েছিল, কাঁচা মাটি দিয়ে তৈরি, ছাদে শুকনো পাতা রাখা, আর দরজার কাছে একটি পাথরের ওপর বসেছিল সালিম। তার পাশে সেই সিংহটি শুয়েছিল, এখন পুরোপুরি সুস্থ, শক্তিশালী আর শান্ত। সালিম একটি কাঠি তুলল আর মাটিতে কিছু লিখল। নাম চাই না, শুধু শান্তি চাই, আর যদি কেউ আমার খোঁজে আসে তবে সেও যেন এই পথই খুঁজে পায়। বহু বছর সময় কেটে গেল। গ্রামে এখন নতুন শিশু জন্মেছে, নতুন জমি চাষ হয়েছে, কিন্তু একটি নাম ধীরে ধীরে সবার হৃদয়ে গেঁথে গেল, সালিম। প্রবীণরা তাদের নাতিদের বলতো, কখনো জঙ্গলে যেও, যদি কোনো গাছ তোমার সাথে দুলতে শুরু করে তবে বুঝবে ওটা সালিমের দোয়া, যা এখনো সেখানে বইছে। কিছু মানুষ সেই উপত্যকা পর্যন্ত পৌঁছেও ছিল, আর দূর থেকে দেখেছে একটি কুঁড়েঘর ছিল, যেখানে একজন মানুষ আর একটি সিংহ পাশাপাশি বসেছিল। তারা কথা বলতো না, কিন্তু যে দেখত তার হৃদয়ে এক জাদু নেমে আসত। সালিম এখন আর কোনো গ্রামের অংশ ছিল না, সে প্রকৃতির সেই পাতা হয়ে গিয়েছিল যা পড়ার জন্য শোরগোল নয়, বরং মনের নীরবতা প্রয়োজন হয়। আর সেই সিংহটি এখন আর কোনো আহত প্রাণী ছিল না, বরং এক জীবন্ত শিক্ষা ছিল, যে বন্যপনার চিকিৎসা ভয় নয়, বরং বিশ্বাস।